নিলয়ের আজ মনটা ভীষণই খারাপ লাগছে। এই ২ বছর বিয়ে হয়েছে, তমসাকে সে এতদিন ছেড়ে থাকেনি। বড়জোর একদিন কি দুদিন। আজ মাসখানেক হয়ে গেল সে বাপের বাড়ি গেছে। মাস দুয়েক পর তার ডেলিভারি ডেট। ডাক্তার বলেছেন ডেলিভারির শেষ ৩ মাস যেন তমসা বেড রেস্টে থাকে। তার শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছে, তাই নিলয় আর রিস্ক নেয়নি। নিলয়ের কাছে থাকলেই তমসার দেখাশোনা করার লোকের অভাব। সবসময় একটা লোকের প্রয়োজন। নিলয় এখন একাই দুটো ভাতে ভাত ফুটিয়ে খায়। কাজের মাসি এসে সব কাজ করে যায়। রোজ তো আর ভাতে ভাত খাওয়া যায় না, তাই কাজের মাসি মাঝে সাঝে মাছের ঝোল, ডাল, একটু পোস্ত করে দেয়। নিলয় বাজার করে তাকে এনে দেয়। মাসি রান্না করে দিয়ে বাড়ি চলে যায়। আজ অফিসে বসে নিলয় ৭ পাঁচ ভেবেই চলেছে, কী যে করবে তার একদম কাজে মন নেই। সব এলোমেলো হয়ে যাচ্ছে। এখনও যে কত মাস তমসাকে ছেড়ে থাকতে হবে সে জানে না। বড্ড কষ্ট পাচ্ছে। তমা কি খ্যাপামিটাই না করে এখনও। সেকালের মতো খেতে বসলে ওর ওই লাল ঝালর দেওয়া হাত পাখাটা দিয়ে হাওয়া করে, অথচ মাথার উপর ফ্যান ঘুরছে। অফিসে যে মেয়ে কলিগটা আছে তাকে নিয়ে নানা রকম হাসি তামাশা করে আর হাসে। এখন তো আবার ফোনে ফোনে প্রায়ই বলে ওই মেয়েটা থেকে সাবধানে থাকবে। এখন প্রায় ফোন করে, তবে বাধা দেওয়া কিছু কথা ছাড়া আর বেশি কথা হয় না, কারণ ওর ফোনে বেশি কথা বলা এখন বারণ। তোমার হাতের রান্না খুব সুন্দর, গুছিয়ে সুন্দর করে খেতেও দেয়, এত ভালো লাগে। কবে যে আবার সব স্বাভাবিক হবে জানে না নিলয়। নিলয়ের আজ খুব ফাঁকা লাগে, কারণ যখন সে অফিস বেরোয় তমা জড়িয়ে ধরে তাকে কিস করে। এই ২ বছরের অভ্যাস নিলয় ভুলতে পারছে না। বারে বারে কাজের ফাঁকে তোমার মিষ্টি হাসি ভরা মুখখানা নিলয়ের মনের মধ্যে ভেসে ওঠে। খুব বদমাস, শুধু নিলয়কে রাগায়। নিলয় যখন অফিস থেকে বাড়ি ফেরে বাড়িটা খুব ফাঁকা লাগে, আর যখন তমা বাড়িতে থাকতো একাই ১০০, যেন মনে হবে কতজনের সংসার। গুনগুন করে গান গাইতো, হাসতো, যেন একটা প্রাণ চঞ্চল মেয়ে। বাড়িতে আর তার ভালো লাগে না। তমার গায়ের গন্ধ সে যেন কতদিন পায়নি। তাই তার আলমারি খুলে যত কাপড়, ব্লাউজ, চুড়িদার আছে তার ঘ্রাণ নেয়। অপরপক্ষে তমসাও খুব কষ্ট পাচ্ছে। বিয়ের পর থেকে স্বামীকে সে চোখে হারায়, এতটুকু সরে বসতে বলে না। সপ্তাহখানেক অপেক্ষা করার পর ভাবে এবার নিলয় আসবে। প্রতি সপ্তাহে নিলয় একটা রাত থেকে দেখা করে যায়। এমনি তাদের মধ্যে এখন আর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয় না, এমনি কাছাকাছি থাকে। তাতেই অনেক সুখানুভূতি হয় দুজনের। অফিসে যেন কোনো কাজে তার মন বসছে না। তমসার জন্যে বড্ডই সে উতলা হয়ে উঠেছে। তমসাকে সে কখন জড়িয়ে ধরবে, কখন আদর করবে, কখন বলবে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তার সমস্ত হৃদয় মন জুড়ে আছে তমসা। সে আর পারছে না। সুন্দর স্মৃতিগুলো তার মনে পড়ছে। কী করে থাকবে সে এতদিন তমাকে ছেড়ে? তমসার খুব দুষ্টুমি বুদ্ধি। প্রায় দিন তমসা নিলয়কে ভেলকে দেখাতো। কোনো সময় স্মার্ট একটা মেয়ে সেজে মাথায় টুপি, চোখে চশমা দিয়ে এসে বলতো, আচ্ছা নিলয়বাবু আছেন? নিলয় খুব থতমত খেত, একদম চেনার উপায় থাকতো না যে এটা তমসা। তবে নিলয়কে যে উদ্দেশ্য নিয়ে তমা ভেলকে দেখাতো সে উদ্দেশ্য তার সফল হতো না, কারণ তমসা এত হেসে ফেলতো যে বলার কথা নয়। অগত্যা ধরা পড়ে যেত। বিয়ের পর থেকে সব ভাই বোন, মা বাবাকে ছেড়ে তমসা আজ নিলয়ের সঙ্গে একা থাকে। কিন্তু তার এতটুকু দুঃখ নেই বা নিঃসঙ্গতা নেই। নিলয় তাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছে। এটা শহর, এখানে কেউ কারো নয়। নিলয়ের মা বাবা কেউ নেই। নিলয় একা থাকে। ৫ বছর আগে তার মাও মারা যায়। কাজে কাজেই এখন তমসাই তার সব। তার ভালোবাসায় ঘিরে রেখেছে নিলয়কে। সেই তমসা বাপের বাড়ি আছে। নিলয়ের যেন দিন কাটতে চায় না। সব কিছু তার মনে পড়ছে। সে বড্ড একা হয়ে গেছে। তমসা তবু ৫ জনের সঙ্গে আছে। হ্যাঁ, স্বামীকে সে মিস করছে ঠিকই, কিন্তু নিলয়ের মতো অতটাও নয়। একদিকে তার শরীরে কষ্ট, আবার মা বাবা, ভাই বোন, তাদের ভালোবাসা সব সময়। আবার নতুন সদস্য আসবে, তার মুখটা দেখার জন্য মনটা তার ব্যাকুল হয়ে থাকে। সে মা হবে, তার কত আনন্দ। সে সন্তানের কথা ভাবে, কখন কবে পৃথিবীর আলো দেখবে সেই আশায় থাকে। একটা ব্যস্ততা থাকে, গল্প গাছা হয়। তবুও সে প্রতি সপ্তাহে আশা করে বসে থাকে যে নিলয় কখন আসবে। তার মুখটা দেখলেও তমসার শান্তি। হঠাৎই নিলয়ের ফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে তার বাল্যবন্ধু সুমিতের কণ্ঠ শোনা যায়।
নিলয়কে সে জানালো সে আজ বড্ড বিপদে পড়েছে, তাকে এই বিপদ থেকে সেই একমাত্র রক্ষা করতে পারে। সুমিতের মা বাবা অনেক আগেই মারা গেছেন। সুমিত এখানে থাকে না, বাইরে কাজ করে। তার একমাত্র বোন সোমা মামার বাড়ি থাকতো। হঠাৎ মামার ছেলে প্যারালাইজড হয়ে যায়। তার চিকিৎসার জন্য মামার পরিবার ভেলোরে চলে যায়। এদিকে সোমার মাস দেড়েক পরে বিয়ে। নিজের বাড়িতে সুমিত সোমাকে এই জন্যই রাখে না যে সোমা একা থাকবে কী করে, কখন কী বিপদ হবে কে বলতে পারে। তাই সে মামার বাড়িতে এতদিন থাকতো। কিন্তু নিজের বাড়িতে সে একা রেখে বাইরের দেশে কাজে যাবে কী করে। তাই সে নিলয়কে অনুরোধ করে এই মাস দেড়েক মতো তার বোনকে যেন আশ্রয় দেয়। তার বউ তমসা আছে বলেই তার খুব ভরসা। সুমিত জানে না তমসা বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়ি আছে। নিলয় বারবার তাকে বলতে থাকে তার একা থাকার কথা, কিন্তু সুমিত কোনো কথাই ঠিকমতো না শুনে বলে, তুই আমাকে বাঁচা ভাই, আমি কালে সোমাকে নিয়ে তোদের বাড়ি যাচ্ছি। পরশু আমার টিকিট কাটা আছে, আমাকে চলে যেতেই হবে। আমার কোনো উপায় নেই, আমি সোমাকে একা রেখে যেতে পারছি না। এদিকে নিলয় পড়ল ফাপড়ে। সে তমসাকে যদি জানায় তমসা কী ভাববে, বা তমসার বাপের বাড়িতে তো আর একটা মানুষকে রাখা যায় না। এক তমাকে তারা দেখছে, আবার একজন, সেই ৭-৫ ভাবতে থাকে কি করবে। সুমিত তার খুব ভালো বন্ধু। সুমিত নিলয়ের অনেক উপকার করেছে। তার মায়ের চিকিৎসার জন্য অনেক জায়গায় নিলয়ের সঙ্গে গেছে, এমনকি টাকা পয়সা দিয়েও সাহায্য করেছে। অবশ্যই নিলয় নিতে চায়নি, তবুও যতটা না নিলে নয়। কিন্তু ওরকম বুক দিয়ে আগলে করার মতন মানুষ নিলয় আর দুটো দেখেনি। যে বিপদে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। আজ সুমিতকে সে ফিরিয়ে দিতে পারে না, যেভাবেই হোক একটা ব্যবস্থা করতে হবে। মনে পড়ে সেই সোমা, বছর ৭-৮ বয়স তখন বোধহয় হবে। সোমাকে সেই সময় দেখেছে, তারপর থেকে আর সে সোমাকে দেখে না। খুব রাগাতো সোমাকে, আর সোমা ভ্যা ভ্যা করে কাঁদত। তার আজ বিয়ে, ভাবা যায় কেমন তাকে দেখতে হয়েছে কে জানে। নিশ্চয়ই ভালোই দেখতে হবে, কারণ ছোটোবেলাতেই যা দেখতে ছিল। অবশেষে সুমিত আর সোমা পরের দিন এসে হাজির হলো নিলয়ের বাড়িতে। তখনও কাজের মাসি কাজ করছে, নিলয় অফিসে বেরোবে। নিলয় তো সোমাকে দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল। এই সেই সোমা, ভাবতেও পারছে না। সোমা এসে আস্তে আস্তে নিলয়ের পা ছুঁয়ে প্রণাম করে, বলে, কেমন আছো নিলয়দা? এত শান্ত ভদ্র স্বভাবের হয়ে গেছে যে বলার নয়। নিলয়ের ইচ্ছা করলো ছোটোবেলার মতো সোমার নাকটা টিপে দেয়। ইচ্ছে করলেও হাত বাড়িয়েও হাত সরিয়ে নিল, কারণ ও এখন যুবতী, কী ভাববে। সুমিত আর সোমা তমসার কথা সব শুনল, জানলো, খুব হতাশ হলো। সুমিত ভাবলো এখানে তো তার বোনকে রাখা যায় না, একটা পুরুষ মানুষ বদনামের ভয়। যদিও শহর, কিন্তু রাখাটা উচিত হবে না। তাই সুমিত সিদ্ধান্ত নিল সে সোমাকে নিয়ে বাড়ি চলে যাবে, যা হয় হবে। কাজের মাসি লক্ষ্মী জানালো, কোনো চিন্তা নেই, নিলয় দাদাবাবু খুব ভালো মানুষ, আর সে না হয় এখন থেকে রাতটা এখানেই থাকবে। তার তো আর অত পিছুটান নেই, ছেলে বউ আছে, তারা তাদের আছে। নিলয় অনেকটা ভরসা পেল। লক্ষ্মী মাসি যে এত ভালো সে ভাবতেও পারেনি। লক্ষ্মী সত্যি খুব ভালো, সে যার করে বুক দিয়ে করে। হ্যাঁ, লোকে হয়তো তাকে পারিশ্রমিক দেয়, সে আর দুটো বাড়ি কাজ করে। ছেলেটা তেমন ইনকাম করে না তো, তাই ছেলেকে দেয়। আর কোনো চিন্তা নেই। সোমাকে রেখে সুমিত বাড়ি চলে গেল। এই ১৯ বছর বয়সে সোমা যেন ফোটান্ত গোলাপ। তার চেহারার দিকে তাকানো যায় না, রূপ ঠিকরে পড়ছে, কি উজ্জ্বল অথচ শান্ত। বাইরে যেসব পুরুষ মানুষ মেয়েদের দেখলে লালসার থাবা মারে, তাদের থেকে সোমাকে আড়াল করে রাখতে হবে, ভাবে নিলয়। যদি কাজের মাসিকে হাত করে নেয়, যদি সোমার কোনো সর্বনাশ করে দেয়। নিলয় এই দুর্ভাবনায় পড়ল। সোমা এসে নিলয়ের বাড়ির ভোল বদলে দিল। ঘর গোছানো, সব ঠিকঠাক করে রাখা। রান্না সে নিজেই করে, কাজের মাসিকে দিয়ে অত রান্না করায় না। নিলয় শত আপত্তি করলেও সোমা শোনে না, কাজের মাসিকেও খাওয়ায়। বেশ চলে যায় দিন। নিলয় ১ সপ্তাহ পরে যখন তমসার কাছে যায়, তমসা নানাভাবে প্রশ্ন করে, তোমাকে এত প্রসন্ন দেখাচ্ছে, তোমাকে বেশ ভালো লাগছে, এতদিন তো একটু মনমরা হয়েছিলে। কী গো, অফিসের কলিগটা বুঝি তোমাকে যত্ন করে? নিলয় তাকে সোমার কথা বলতে গিয়েও বলতে পারে না, আটকে যায়। যদি তমসার মনে চাপ পড়ে, তমসার শরীর খারাপ হয়, তার জন্য সে আর সোমার কথা বলে না। সোমা আসার মাত্র দিন ১৫-র মধ্যে নিলয়ের বিরাট পরিবর্তন এসে গেল। নিলয় ঠিক সময় মতো অফিস থেকে চলে আসে। সুমিত সোমাকে বিয়ের কেনাকাটি করার জন্য কিছু টাকা দিয়ে গিয়েছিল। নিলয় অফিস থেকে এসে সোমাকে নিয়ে কিছু কেনাকাটা করে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, বেশ হাসি আনন্দে ঘোরাফেরা করে তারপর বাড়ি আসে।
পাড়ার দু একটা ছেলে ছোকরা দেখে, তাতে নিলয় কিছু কান করে না, কারণ দুদিন বাদেই দেখতে পাবে সোমা তার বাড়ি ছেড়ে চলে গেছে আর তমা বাড়িতে এসে গেছে বাচ্চা নিয়ে। নিলয় সোমাকে অনেকবার বলেছে সে যদি তার হবু বরের সঙ্গে কথা বলতে চায় যেন তার ফোন থেকে কথা বলে। সোমা ব্যাপারটা এড়িয়ে গেছে, কারণ বিয়ে ঠিক হয়েছে তো কী হবে, বিয়ের পর না হয় কথা বলবে, এখন আর অত কথা বলার দরকার নেই তার। যা কথাবার্তা সুমিতের সঙ্গে সোমার শ্বশুরবাড়ির লোকের হয়। সোমার সঙ্গে নিলয়ের কখনো কখনো হয়তোবা গায়ের ছোঁয়া লাগে, উভয়ই এই পরশে শিহরিত হয়। সোমাও থমকে যায়, নিলয় সোমার মুখের দিকে তাকিয়ে থাকে, দুজনের যেন একটা অন্য দুনিয়ায় চলে যায়। কখনো নিলয়ের হাত থেকে বাজারের ব্যাগ নিতে গিয়ে, কখনো নিলয়কে চা দিতে যায়, কখনো জল দিতে যায়, কখনো বা একই জায়গাতে বিপরীত দিক থেকে সোমা হেঁটে আসে বা নিলয় আসে, দুজনের ধাক্কা লাগে। এইসব নানান কিছু প্রতিদিনই চলতে থাকে। আস্তে আস্তে নিলয়ের মধ্য থেকে তমসা অনেকটা যেন আফসা হতে থাকে। প্রতি সপ্তাহে নিলয় আর তমসার কাছে যায় না, এক এক সপ্তাহ বাদ যায়। ছুটির দিন রবিবার নিলয় সকালে গিয়েছে, বিকেলে চলে এসেছে। তমসার কাছে থেকে আগের মতন আর আগের দিনে যাওয়া পরের দিন আশা করে না। তমসা তাকে জিজ্ঞাসা করে, তার ডেলিভারি ডেট যত এগিয়ে আসছে তার খুব ভয় করছে। সে নিলয়কে বলে, তুমি কেন এত দেরি করো? আগের মতো তুমি আমাকে ভালোবাসো না কেন? তোমার এই পরিবর্তন? নিলয় উত্তরে বলে, দূর পাগল, আমি দেখলাম রাত্রিতে যেহেতু থাকতেই পারবো না, এখন একটু অফিসের কাজের চাপ বেড়েছে, তাই ভাবলাম অফিসের কাজগুলো একটু করব। তোমার কথা চিন্তা করিনি তো কার কথা চিন্তা করব? যতই সে তোমাকে স্ত্রোত বাক্য দিক না কেন, পরিবর্তন তো একটা তার মধ্যে এসেছে। আবার তোমার নিজের মনকে বোঝায়, এ আমি কি ভাবছি ওর সম্পর্কে? আসলে এতদিন ছেড়ে আসি, তাই মনে কিছু ভ্রান্ত ধারণা এসেছে। মা তো বলে এ সময় নাকি মেয়েদের অভিমান বেড়ে যায়, প্রিয়জনকে আঁকড়ে ধরতে চায়। তবে এখন তোমার শরীরের কষ্টটা বেড়েছে, একটু হাঁপাচ্ছে, সেই দেখে নিলয় তোমার কাছে থাকতে চাইল। তোমা আপত্তি করলো, বলল ভয়ের কিছু নেই, গতকালই ডাক্তার দেখে গেছে তাকে। লক্ষ্মী মাসি একদিন সন্ধ্যাবেলা এসে বলে গেল আজকে তার নাতিটার বড্ড শরীর খারাপ, তাই সে আজকে রাত্রিটা থাকতে পারবে না, পরের দিন রাত্রি ঠিক থাকবে। বলল, কি আছে, ভয়ের কিছু নেই গো দিদিমণি। নিলয় অফিস থেকে এসে বাড়ি ঢুকলো, যেই সোমা বলল, নিলয়দা বাইরের দরজাটা খিল দিয়ে দাও, লক্ষ্মী মাসি আজ আর রাতে আসবে না বলে গেছে। ওই রাতে সোমা অতটা নিলয়ের কাছে আসে না, ওই খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়ে। এর আগেও একবার কাজের মাসিটা রাত্রিবেলা থাকেনি। নিলয়ের ঘর থেকে গো গো করে আওয়াজ আসছে, খুব জ্বর হলে যেমন হয়। প্রথমটা সোমা অতটা বুঝতে পারে না, তাই ঘুরে আবার শুয়ে পড়ে। তারপর শব্দটা উত্তর উত্তর বাড়তে থাকে। সোমা এবার উঠে নিলয়ের ঘরে যায়। নিলয়ের ধুম জ্বর, সোমা তখন কী করবে ভেবে পায় না। তাড়াতাড়ি জলপট্টি দেয়, ওষুধ খুঁজতে থাকে। সোমা ছটফট করতে থাকে কি করে নিলয়ের জ্বর কমবে। তারপর জ্বরের ট্যাবলেট খাওয়ায়। আস্তে আস্তে নিলয়ের জ্বরটা কমতে থাকে। ক্ষুধার্ত কোনো মানুষের কাছে যদি খুব ভালো খাবার থাকে, সেই দেখে সে যেমন থাকতে পারে না, নিলয় তেমন আর একদম নিজেকে আটকাতে পারল না। সে সোমাকে নিজের করে পেতে চাইল। নিলয় সোমাকে জড়িয়ে ধরে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে একে একে সোমার সব পোশাক খুলে ছুঁড়ে ফেলে দেয়। পাগলের মতো আদর করতে থাকে সোমাকে। দুজনেই দৈহিক মিলনে মেতে ওঠে, সোমাও তাকে আটকাল না। দুজনেই আনন্দ উপভোগ করে। তারপর যখন সোমা বুঝতে পারে যে তার কি সর্বনাশ হয়ে গেল, তখন নিলয়কে সরিয়ে দেয়। নিলয় সঙ্গে সঙ্গে সোমার কাছে ক্ষমা চায়। দোষটা দুজনেরই, নিজেকে ঠিক রাখতে পারেনি। যেমন বলে ঘি আর আগুন পাশাপাশি থাকলে যা হয়। কি কাণ্ড হয়ে গেল! নিলয় এখন নিজের গালে নিজের চড় মারে। সে কি করলো? তার মনের কুঠুরিতে একমাত্র তো তমসাই ছিল, সে এটা করতে পারলো? নিজেকে নিজে ঘৃণা করছে। ছি ছি, আর চিন্তা করতে পারছে না সে। এদিকে সোমা পাশের ঘরে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। কয়েকটা দিন আরও কেটে গেল। তারপর সোমাকে তার দাদা সুমিত এসে নিয়ে চলে যায়। বেশ কিছুদিন বাদে তমসার ছেলে হলো। তমা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। ছেলেকে মাস দেড়েক করে বাড়ি ফিরল তমা। সঙ্গে তোমার বৌদি তোমাকে রাখতে এলো। নন্দাইয়ের সাথে খুব ইয়ার্কি ঠাট্টা করলো, যেমন, এই যে নিলয়বাবু, এতদিন অভুক্ত আছো বলে যেন আবার গোগ্রাসে গিলতে যেও না, একটু রয়ে শুয়ে, বুঝলে মশাই। কাজের লক্ষ্মী মাসিকে তোমার বৌদি বলে, ছেলের সমস্ত দেখাশোনার কাজকর্ম করে দিতে হবে মাসি, কারণ বুঝতেই তো পারছো তোমার ছেলে নিয়ে সামলাতে পারবে না। আর আমারও বৃদ্ধ শ্বশুর আছে,
দেখাশোনা করতে হবে, আমি থাকলে চলবে না। তুমি একটু নিজের মতো করে করো মাসি। তোমার বৌদি সেদিনই বাড়ি চলে গেল। কিন্তু তমা আগে নিলয়কে আর খুঁজে পেল না। নিলয়ের কোনো উচ্ছলতা নেই, কোনো হাসি আনন্দ নেই, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। নিলয় অপরাধ বোধে ভুগছে, মনে মনে সে ভীষণ কষ্ট পাচ্ছে। সে চাইছে তমসাকে সব বলে দিতে। তমাকে সে কতদিন আদর করেনি, তার গায়ের গন্ধ পায়নি, আজ কাছে পেয়েও যেন সে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। তমাকে ছেড়ে তার এতদিন কেটে গেল, আর এইটুকু সময়ের মধ্যে এটা সে কী করলো? এই জন্যই একদিন ঠিক করলো সে সব কথা তমসাকে বলে দেবে, তবে যদি এ পাপের ক্ষমা হয়। একদিন তমসা নিলয়কে বলল, তোমাকে কীরকম যেন লাগছে, তোমার কি কিছু হয়েছে? নিলয় বলল, কই কিছু না, আমার কিছু হয়নি। আচ্ছা তমা, তোমাকে যদি একটা সত্য কথা বলি, তুমি আমায় ক্ষমা করবে তো? হঠাৎ তমা হা হা করে হেসে ওঠে। নিলয় দেখে বলে, কি হলো, তুমি হাসছো কেন? হাসার মতো কিছু তো বলিনি। তমা বলল, হাসবো না? তোমার বন্ধু সুমিত এখানে সোমাকে রেখে আমার বাপের বাড়ি গিয়েছিল, আমাকে সব বলেছে। সেই থেকেই আমি জানি, কিন্তু তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি দেখলাম তুমি আমায় কিছু বললে না, ভাবলাম নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই আমাকে বলোনি, আমাকে লুকোচ্ছ। আমি আর তোমাকে কিছু বলিনি, আমি তো জানি সোমা এখানে আছে। ও, তার জন্য তোমার মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে? আমি ভাবলাম কি না কি হয়েছে। নিলয় বলল, কেন, তুমি কি অন্য কিছু ভেবেছিলে আমার সম্পর্কে? হ্যাঁ, ভেবেছিলামই তো। কি ভেবেছিলে? আবার তোমা হা হা করে হাসে। মনে মনে নিলয় ভাবে, তোমা এখনও সেই প্রাণ চঞ্চল, সেই হাসি খুশি আছে। কি অপূর্ব লাগছে ওর এই হাসিটাই, যেন ওর গোটা শরীরের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এখন যদি তোমার সোমার নিয়ে তার সম্পর্কে কোনো খারাপ ইঙ্গিত করে, তো সে এক কথায় সব স্বীকার করে নেবে। সত্যি ঘটনাটা তোমাকে বলতে তার সুবিধা হবে। নিলয় বলল, কি ভেবেছিলে বললে না তো? তমা বলল, যা ভেবেছি বলবো, ওই যে তোমার অফিসের মেয়ে কলিগটা আছে, তার সঙ্গে কিছু করেছো। তারপর তমা দুহাত দিয়ে নিজের মুখ ঢেকিয়ে লজ্জায় লাল হয়ে বলে, এই জানি না, যাও। তখনই নিলয় বলে, কেন, কাছে তো সোমা থাকতো, তার নিয়ে কিছু ভাবনি? সোমা হচ্ছে তোমার ছোট বোনের মতো, আমি তো তাকে আমার ননদ ভাবি। আমি জানি সে তোমায় খুব যত্ন করেছে, রেঁধে বেড়ে সুন্দর করে খাইয়েছে, অফিস পাঠিয়েছে। আমি একদিকে নিশ্চিন্ত ছিলাম, তাই তুমি আমাকে অতটা সময় দিতে পারোনি। এতে আবার ক্ষমা চাওয়ার কী আছে? বিশ্বাস কি এতই ঠুনকো যে তোমার উপর থেকে আমার বিশ্বাস সরে যাবে? নিলয় মনে মনে ভাবল, এমন স্ত্রীকে সে প্রতারণা করেছে, সে এটা কি করলো? আজ তার মনে হচ্ছে আত্মহত্যা করে মরে যাওয়াই ভালো। তোমাকে সে কিভাবে বলবে? এদিকে এর মধ্যে খবর পেয়েছে যে সোমার বিয়ে হয়ে গেছে। যদিও নিলয় আর তমা দুজনেই নিমন্ত্রিত ছিল, নানান কারণে তারা যাবে না বলে এটা বলে দিয়েছিল। ছেলেটাকে নিলয় মাঝে মাঝে খুব আদর করতে যায়, কিন্তু দেখে সবসময় তার ছেলেটা ঘুমোচ্ছে। অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করে ছেলেটাকে। এক মাথা চুল, ধবধবে ফর্সা, কি লম্বা লম্বা হাত পায়ের আঙুলগুলো, একটু রোগা লাগছে। ও আস্তে আস্তে হয়তো শরীর পূরণ হয়ে যাবে। দেখে বলে, ছেলেটা কি সবসময় ঘুমায়, কাঁদে না তো, তাই না তমা? তমা রাত্রিবেলা শুতে গিয়ে নিলয়কে বলে, ও কাঁদবে কেন বলো তো? জানে ওর বাবা মা এখন নিশ্চিন্তে ভালোবাসবে, আদর করবে, থাকবে, তাই ও ঘুমায়। বলে নিলয়কে জড়িয়ে ধরে তমা। নিলয় উত্তেজিত হয়, ভালোবাসতে যায়, জড়িয়ে ধরে, আবার হঠাৎ করেই তাড়াতাড়ি তমাকে ছেড়ে দিয়ে সে উঠে বসে পড়ে। না না, এ সম্ভব না। তখন তমা বলে, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? নিলয় বলে, না, এ সময় তোমার কাঁচা নাড়ি, তোমার ক্ষতি হয়ে যাবে। সত্যিকারের হয়তো ক্ষতি হয়ে যেত। কাঁচা নাড়ি সত্যি, কিন্তু নিলয় আজকে যে ছেড়ে দিল সেটা তার জন্য নয়। নিলয়ের পাপবোধ থেকে এইভাবেই দিন কতক কাটলো, সে তোমাকে জড়িয়ে ধরে না, আদরও করে না। তমা একদিন বলে, দৈহিক সম্পর্ক নয় নাই বা করলে, একটু তো আদরও করতে পারি, তুমিও তো আমাকে আদর করতে পারো, এরকম কেন করছো? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি তো এমন ধরনের নও। নিলয় মনে মনে ভাবল যে সে ভেবেছিল সোমার সঙ্গে যে ঘটনাটা তার ঘটেছে তমাকে বলবে। না, আর সে বলবে না, কারণ এ ঘটনা শুনলে তমা ভেঙে পড়বে, ভীষণ দুঃখ পাবে। তাই ভাবল, সোমার তো বিয়ে হয়ে গেছে, সোমা তার স্বামীর ঘরে সুখেই আছে নিশ্চয়ই। সে যদি সব ভুলে গিয়ে সংসার করতে পারে, আমি পুরুষ মানুষ, আমার আপত্তি কোথায়? না, আমি তোমাকে এভাবে ঠকাবো না, আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসবো। এবার থেকে নিলয় একটু স্বাভাবিক ছন্দে ফিরে আসে, তমার সঙ্গে রাত্রিবেলা শুয়ে শুয়ে গল্পগুজব করে।
তমা বলল, এই জানো, সেই সন্ধ্যার দিকে তোমার মনে আছে? আমার জ্যাঠামশাইয়ের মেয়ে। নিলয় বলে, কেন মনে থাকবে না? কী যেন স্বামীর সঙ্গে একটা ঝামেলা হয়েছিল বলে সেই থেকে বাপের বাড়িতে আছে। তমা বলে, 3 বছর পর তার স্বামী আনতে এসেছে। সন্ধ্যাদির কাছে অন্যায় স্বীকার করলো, ক্ষমা চাইলো, সব কিছু করলো। সে কিছুতেই সন্ধ্যাদি শ্বশুরবাড়ি যাবে না। তারপর তার বাবা মা বুঝিয়ে তাকে পাঠালো। আসলে ব্যাপারটা কী হয়েছিল বলো তো তমা? নিলয় বলল। তমা বলে, সন্ধ্যাদির বর নাকি তার দাদার শালিকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল। দাদার শালির সঙ্গে নাকি জামাইবাবুর একটা সম্পর্ক ছিল। আর যেদিন ঘটনাটা এরকম ঘটল, সন্ধ্যাদি নিজ চোখে সেটা দেখে ফেলেছিল। সেই থেকে সন্ধ্যাদির সঙ্গে জামাইবাবুর অশান্তি শুরু হলো। আর তার পরের দিনই সন্ধ্যাদি বাপের বাড়ি চলে এলো। আচ্ছা, তুমিই বলো, সন্ধ্যাদির একটু বেশি বাড়াবাড়ি নয়? বলে, অমন স্বামীর ঘর করব না যে অপর মেয়ের কাছে চুপ চুপ করে। তারপরে তো জামাইবাবু অনেক শুধরে গেছে, অনেক ভালো হয়ে গেছে। কতবার সন্ধ্যাদিকে বলেছে, আমায় মাফ করো, আমি আর জীবনে এমন করব না। সেই সন্ধ্যাদি গো ধরে বসে রইল যে এটা তার নিজের অপমান হয়েছে। তার মানে সে তাকে সুখী করতে পারেনি, তাই সে অপর মেয়ের দিকে ছুটে গেছে। নিলয় শুধু বলল, তুমি সন্ধ্যাদির জায়গায় হলে কি করতে? তোমার সঙ্গে সঙ্গে বলে, আমি হলে? বলে খানিকক্ষণ ভাবলো, না, আমি হলে তো কোনোদিন নিলয়ের মুখই দেখতাম না। তারপর ধীরে ধীরে বলল, জানি না, যাও। ইস, আমার এসব ভাবতে বয়ে গেছে। আমি আমার নিজের থেকেও তোমায় বেশি বিশ্বাস করি। নিলয় যে কোনো উত্তর দেবে তার ভাষা নেই। নিজেকে নিজেই তার ভীষণ ঘৃণ্য মনে হতে লাগলো। এমন খারাপ কাজ সে করেছে, আর যদি তমা জানে, তাহলে তো তমা তাকে ছেড়ে চলে যাবে, আর হয়তো জীবনেও তার মুখ দেখবে না। সন্ধ্যাদির স্বামীর তো সামান্য ঘটনা। না, সে আর ভাবতে পারছে না। দরকার নেই, তোমাকে সে একটি কথাও বলবে না। আজ নিলয়ের খুব ইচ্ছে করছে তোমাকে আদর করে ভরিয়ে দিতে, তাই সে তোমাকে জড়িয়ে ধরতে যায়। তমাও আজ খুব খুশি যে তার স্বামী অনেকটা স্বাভাবিক হয়েছে। কি যেন মাথায় ভর করেছিল, মনে মনে তমা ভাবল, নিলয় একটা পাগল। না, শুধু পাগল নয়, আসলে বউ পাগল। হঠাৎ তমা বলল, আচ্ছা, এখানে তো সোমা প্রায় 1 মাসের উপর থেকেছে। কই, তুমি তো তার বিষয়ে একটাও ভালো মন্দ কোনো কথা বলনি। অথচ লক্ষ্মী মাসি সোমার নিয়ে এত কথা বলছে, যেন মনে হচ্ছে সোমা 1 মাস নয়, যেন 1 বছর ছিল। সোমা দিদিমণি মাছের ঝোল খুব সুন্দর করে, তার হাতের পেঁয়াজ পোস্ত খেলে ভুলতে পারবি না গো বৌদিমণি। আরও কত কী। তার খুব মায়া, তার নাতি ছেলের খুব খোঁজ খবর নেয়, তার নাতির জন্য 2-1 বার ফল এনে দিয়েছিল। নিলয় ভাবে, এসব কথা আর ভাবলে চলবে না। আমার যা হয়েছে তা হয়ে গেছে। তোমাকে জড়িয়ে ধরে সোহাগে মেতে ওঠে। ঠিক সেই সময় নিলয়ের ফোনটা বেজে উঠল। তোমার পাশেই ফোনটা ছিল। তমা ফোনটা ধরল। সুমিত ফোন করেছে। বলল, নিলয়, তুই আমার কেমন বন্ধু? তুই আমার এত বড় সর্বনাশ করলি। সোমা আজ আত্মহত্যা করেছে। সোমার পেটে তোর বাচ্চা ছিল। তার স্বামী বুঝতে পেরেছিল সেটা তার বাচ্চা নয়। সোমার প্রাণটা তখনও একটু আছে। আমি শুধু বললাম, বল তোর পেটে কার সন্তান? সোমা মৃত্যুকালে তোর নাম বলে গেল। নিলয়, তোর কাছে আমি বিশ্বাস করে সোমাকে রেখে এসেছিলাম, এই তার প্রতিদান দিলি? সব শেষ করে দিলি। আমার একমাত্র বোনকে শেষ করে দিলি। ছি ছি নিলয়, ইচ্ছে করলেই আমি তোকে পুলিশে দিতে পারতাম, শুধু তমসার মুখ চেয়ে দিইনি। আমি তমসা বলছি। সুমিত তৎক্ষণাৎ ফোনটা রেখে দেয়। তমা বাকরুদ্ধ হয়ে গেল। সে কল্পনাও করতে পারে না যে তার স্বামী তাকে এত বড় ধোঁকা দিয়েছে। যখন নিলয় বলল, কে ফোন করেছে, তখন তোমার গলা কাঁপছে। বলল, তোমার বন্ধু সুমিতদা এইমাত্র জানালো সোমা আত্মহত্যা করেছে, তার পেটে নাকি তোমার সন্তান। নিলয় কথাটাই খানিকটা স্তব্ধ হয়ে রইল। ভাবল, এখন সে তোমাকে মুখ দেখাবে কী করে? তোমাকে কোনো কথা দিয়ে সান্ত্বনা দেওয়া যাবে না। তমা এখন তপ্ত লৌহের মতন হয়ে আছে। নিলয় ভেবে পেল না কি করবে। আত্মহত্যা সে করবে না, আত্মহত্যা সে করতে পারে না। সে বাঁচতে চায়। তার ছেলে স্ত্রীর উপর তার খুব টান। সে এদেরকে ছেড়ে মরে শান্তি পাবে না। পরের দিন তমা ভোরবেলা গাড়ি ডেকে বাপের বাড়ি চলে যায় তার সন্তানকে নিয়ে। এরপর বছর 5 কেটে গেল। এই বছর 5-এর মধ্যে নিলয় অন্তত 50 বার তার বাড়ির কাছে গেছে আর ফিরে এসেছে। বাড়ির কেউ তমা আর তার সন্তানের সঙ্গে নিলয়কে দেখা করতে দেয়নি। তমা এখন চাকরি করে তার দাদা বৌদি মা আর তার ছেলেটাকে দেখে। সে একটা অফিসে জব নিয়েছে। তমা ছেলের প্রতি খুব দায়িত্বশীল। সে এখন ভাবে যে করেই হোক তার ছেলেকে মানুষের মতো মানুষ করবে, পড়াশোনা করাবে, একজন ভালো মানুষ হবে সে, যেন বাপের মতো
যেন বাপের মতো চরিত্রহীন না হয়। তমা ইচ্ছা করলে ডিভোর্স ফাইল করতে পারত। সে আর এই ঝামেলায় যায়নি। কেন সেই কাটাছেঁড়া সেই ছেলে নিয়ে টানাটানি? তাই সে এটা ভাবে নিলয় যখন তার কাছে ডিভোর্স চাইবে সে নির্দ্বিধায় ডিভোর্স পেপারে সই করে দেবে। তমা কোনো রকমে নাকে মুখে দুটো খাবার গুঁজে দিয়ে স্টেশনে চলে যায়। কারণ 7:30টার এই ট্রেনটা ধরলে তবে সে ঠিক মতন অফিসে পৌঁছাতে পারবে। 7:30টার পর 9টায় ট্রেন, সিঙ্গেল লাইন। এই ট্রেনটা তাকে পেতেই হবে। ছেলে সামলাতে সামলাতে তমার মাঝে মাঝে খুব দেরি হয়ে যায়। ছুটে ছুটে ট্রেন ধরে বেচারা ভীষণ হাঁপায়। প্রথম প্রথম যখন নিলয় তার বাপের বাড়িতে আসতো, তমা আর তার ছেলের খোঁজ নিতে বাড়ির লোকের মুখে কথাগুলো শুনে তমা প্রচণ্ড পরিমাণ রেগে যেত। এখন আর তার সেই রাগ নেই, কোনো উত্তাপ নেই। এখন সে অফিস আর বাড়ি যাতায়াত করে করে অনেক কিছুর সম্মুখীন হয়েছে, অনেক কিছু শুনছে, অনেক কিছু দেখছে। একদিন ট্রেনে যেতে যেতে এক ভদ্রমহিলা কাঁদছিল। আর একজন মহিলা তাকে বলছে, তুই তো স্বামীর এই পরকীয়া মেনে নিয়েছিস। সে অন্য একজনের সঙ্গে পরকীয়া করে জেনেও তুই তাকে ছেড়ে কোথাও যাসনি। তুই তো বাড়ি থেকে বের হতে পারছিস না। তুই তো তোর স্বামীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসিস, তাই তো বের হতে পারিস না। সেটা তোর দোষ। একবার বেরিয়ে দুনিয়াটা দেখ না। সেই ভদ্রমহিলা হাউ হাউ করে আরও কেঁদে উঠল। বলল, তার যত দোষী থাকুক না কেন, আমি তার সন্তানের মা। আমি তাকে ভীষণ পরিমাণে ভালোবাসি। একদিন জানি সব ঠিক হয়ে যাবে। সে ঠিকই একদিন আমার কাছে ফিরবে, আমায় বুঝবে। আর নাই বা আসুক আর নাই বা বুঝুক, আমাদের তো দেখছে। খাওয়া পড়ার তো কোনো অভাব দেয়নি। ছেলেকেও তো ভালো স্কুলে ভর্তি করেছে। এরকমই কত টুকরো টুকরো ঘটনা সে নিত্যদিন শুনছে, দেখছে। এইভাবেই সে ট্রেনে যাতায়াত করে আর কত অভিজ্ঞতা হয়। সেদিনও তমা ছুটে এসে ট্রেন ধরতে যায়। ট্রেনটা সেই মাত্র স্টেশন থেকে ছেড়েছে। সে সেই চলন্ত ট্রেনে উঠতে যায়। ট্রেনের গতিও আস্তে আস্তে বাড়ছে। তমাও ভীষণভাবে ছুটছে। একজন পুরুষ তার হাত বাড়িয়ে তমাকে টেনে তুলে নেয়। ট্রেনের ভেতর তমা তার বুকের উপর পড়ে যায়। এ দৃশ্য ট্রেন যাত্রী সকলেই দেখল। সেই পুরুষটিকে সকলে বাহবা দিল, আর তমাকে সবাই ধমক দিল। বলল, এরকম করে ছুটে ছুটে ট্রেনে উঠতে যায়? তোমার তো কিছু একটা হয়ে যেতে পারতো, বোঝো না কেন? পরের ট্রেনে যেতে নয় দেরি হতো, নয় একদিনের মাইনে কাটা যেত, তা বলে এরকমভাবে জীবনের ঝুঁকি নেবে? তমা যখন চোখ মেলে তাকালো, সেই পুরুষটিকে দেখলো। সে আর কেউ নয়, নিলয়। নিলয় দেখল তমাকে। কি আশ্চর্য না, মানুষের জীবনে বোধহয় এমনই ঘটে। সব যেন গল্পের বইয়ের পাতার মতন। একটার পর একটা পাতা উল্টে যাও, দেখবে প্রথম পাতার ঘটনার সঙ্গে শেষ পাতারও মিল পাবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।